মুখস্থ বিষয়গুলো নিজেরা, যেগুলো মুখস্থ বিষয় আছে সেগুলো হচ্ছে মোটামুটি নিজেরা পড়ে নেওয়ার চেষ্টা করবা। আর যেগুলো বেসিকের আছে সেগুলো আমরা সলভ করবো। যে তোমরা হচ্ছে অনেক, তোমাদের বেসিক দুর্বল থাকে অবজেক্টিভ সলভ করতে গেলে, দ্রুত করতে পারো না বা ম্যাথ গুলো সলভ করতে পারো না, আমরা সেগুলো নিয়ে বেশি কথা বলবো। হ্যাঁ। আহ তো হচ্ছে আমরা প্রথমে হচ্ছে যে বইয়ের অবজেক্টিভ গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, বইয়ের যে অবজেক্টিভ গুলো আছে সেগুলো সলভ করতে পারলে কিন্তু আমাদের এই অধ্যায়ের, মনে করো তোমার 90% অবজেক্টিভ সলভ হয়ে যায়। গুণগত রসায়ন পড়াচ্ছি। ভাইয়া, হ্যাঁ। বুঝলাম, জিম্যান প্রভাবটা একবার বলবেন? জীবন প্রভাবটা বলবো, দাঁড়াও। জীবন প্রভাব এবং স্টার্ক প্রভাব এই দুইটা হচ্ছে তোমার মানে ক নাম্বারে আসে। জীবন প্রভাব হচ্ছে ম্যাগনেটিক, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যদি বর্ণালীতে আরো সূক্ষ্ম রেখা দেখা যায় তাকে বলা হয় জিমেন প্রভাব। অর্থাৎ যে কোনো একটা প্রভাবের কারণে, হয় বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবের কারণে হইতে পারে অথবা চুম্বক ক্ষেত্রের। তো জিমেন, জিমেনের এখানে কি ম্যা আছে, ম্যাগনেটিক, এভাবে মনে রাখবা যে এখানে চুম্বক ক্ষেত্রের প্রভাবে কিছু একটা হবে। তো জিমেন প্রভাব মানে হচ্ছে আমাদের যে বর্ণালীর সংজ্ঞাটা পড়ছিলাম, সেই বর্ণালীতে আমরা দেখছিলাম যে সংজ্ঞা টঙ্গা হচ্ছে বা উদাহরণ উদাহরণ পড়ছিলাম, আমরা অঙ্ক টঙ্ক করছি অনেক কিছু। তো সেই বর্ণালীতে যদি সূক্ষ্ম রেখা দেখা যায় আরো, মানে তোমার একটা যন্ত্র আছে, সেই যন্ত্র দিয়ে দেখা যায় যে এই ম্যাগনেটিক ক্ষেত্র এবং হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড, এটার কারণে হচ্ছে সেখানে আরো সূক্ষ্ম রেখা তৈরি হয়। তো এটাকে বলা হয় জীবন প্রভাব, এটাকে বলা হয় স্টাক প্রভাব। এতটুকুই। ঠিক আছে ভাইয়া। ভাবিয়া তানহা কোথায়? তানহা কি আজকে কি ব্যাগ খোলে না এখনো? না তো বলছিল আজকে করবে। সে কি এখনো ব্যাগ খুলেই নাই? দেখো, আমরা হচ্ছে অবজেক্টিভ সলভ করার জন্য ডক্টর রিয়া কি বুঝতে পারবে না আজকে, না? না হয় আগের ক্লাসগুলো করতেছে। হ্যাঁ, করুক। আচ্ছা দেখো, প্রথমত আমরা যে মুখস্থ বিষয়গুলো আছে সেগুলো নিজে করার চেষ্টা করব। মানে যেগুলো বেসিকের কথা আছে সেগুলো আগে সলভ করি। দেখো, তো প্রথমত হচ্ছে তোমার একটা মোলের অবস্থান, অবস্থান নির্ণয়, অবস্থান নির্ণয় করবা। তো অবস্থান নির্ণয়, তো তোমাকে কি কি দেওয়া থাকবে, বলবে যে একটা শেষ কক্ষপথে ইলেকট্রন দেওয়া থাকবে। শেষ কক্ষপথে ইলেকট্রনটা ধরো 3d10 আর 4s1 দেওয়া আছে। তো বলবে যে হচ্ছে এটার আহ, কয় নাম্বার পর্যায় সারণীতে কত নাম্বার গ্রুপে আছে। তখন তোমরা কি করবা, যদি পর্যায়ে এটা হচ্ছে ডিতে যায়, তাহলে ডিতে গেলে কি হবে, ইলেকট্রনটা ডি আর এস যুক্ত হবে, তাহলে 10 আর 1 কত, 11। তাহলে হচ্ছে গ্রুপটা হবে 11, আর পর্যায়টা হবে কত, 4। কেন 4 হবে? মনে রাখবা ইলেকট্রন প্রথমে এস এ যায়, পরে হচ্ছে ডিতে যায়, তাই না? এখন আমরা জানি যে n+l এর মান অনুযায়ী আমরা কি করি, ইলেকট্রনটা বসাই যে কোথায় ইলেকট্রনটা আগে যাবে, আউটগোয়িং নীতি। তো 4s এ কিন্তু আগে যায় সেই হিসেবে, এবং 3d তে পরে যায়। কিন্তু শেষ শক্তি স্তর কিন্তু এখানে 4s, এইখানে কিন্তু 3d শেষ শক্তি স্তর না, এখানে পরে গেলেও এটা কিন্তু শেষ শক্তি স্তর বলা যাবে না। এখানে কিন্তু তোমাকে প্রধান শক্তি স্তর n এর মান দ্বারা বের করতে হবে। n এর মান কোনটা, n = 1 2 3 4 5 এরকম হয়। সো এন এর মান যার বড় সেটাই শেষ শক্তি স্তর, সেটাই হচ্ছে পর্যায়। অর্থাৎ এন এর মান দ্বারা তোমরা কি করবা, পর্যায় নির্ণয় করবা। ঠিক আছে? তাহলে এন এর মান এখানে বড় কোনটা, 4, তাহলে এখানে পর্যায় হচ্ছে 4। এখন তুমি যদি 3 নাম্বার পর্যায়ে দাও তাহলে কিন্তু ভুল। ঠিক আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ।
তারপরে তোমাকে বলবে যে এই ধরো আর্সেনিকের কথা বললো অথবা লেডের কথা বললো অথবা তোমার হচ্ছে আহ, গ্যালিয়ামের কথা বললো অথবা জার্মেনিয়ামের কথা বললো, বললো যে এটার পর্যায় গ্রুপ বের করো। হ্যাঁ, এদের পর্যায় গ্রুপ বের করো, যে কোনো একটা বললো। তো তখন তোমাকে কি করতে হবে, ওই ছন্দটার দিকে তাকাইতে হবে। অর্থাৎ আমরা যে 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ, 13 থেকে 18 পর্যন্ত গ্রুপের যে মৌলগুলো মুখস্থ করছিলাম মনে আছে, সেই গ্রুপের মৌল মধ্যে তোমাকে ছন্দ দিয়ে বের করতে হবে যে এটা কয় নাম্বারে যাইতে পারে, এটা কয় নাম্বারে যাইতে পারে। তখন তুমি কি করবা, 1 নাম্বার 2 নাম্বার গ্রুপের মধ্যে এগুলো মৌল নাই। 13 নাম্বার গ্রুপের কথা চিন্তা করে, 13তে কি ছিল, বাদশাহ আলমগীর গেল ইন্ডিয়া থেকে থাইল্যান্ড, ঠিক আছে। তো বাদশাহ আলমগীর বা বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এই গ্যালিয়ামটা হচ্ছে 13 নাম্বার পর্যায়ের 13 নাম্বার গ্রুপের, কয় নাম্বার গ্রুপের, 13 নাম্বার গ্রুপের। তাহলে পর্যায় কত হবে, বোরন হচ্ছে 2 নাম্বার পর্যায়, অ্যালুমিনিয়াম হচ্ছে 3 নাম্বার পর্যায়, আর গ্যালিয়াম হচ্ছে 4 নাম্বার পর্যায়। তাহলে এটা পর্যায় কত, 4 নাম্বার পর্যায়, ঠিক আছে, 4 নাম্বার পর্যায়। তারপরে দেখো তোমাকে এইভাবে করে তুমি এটা পর্যায়ে গ্রুপ, তুমি বা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা জানো না, পারমাণবিক সংখ্যা না জানলেও বের করা যায় এভাবে মুখস্থ থাকলে মৌলগুলোর নাম। এই জন্য কিন্তু আগে এগুলো মুখস্থ করাইছি। মৌলগুলোর নাম তোমাদের আমি প্রায় 40টার মতো 45টার মতো মুখস্থ করাইছি। কেন করাইছি, কারণ হচ্ছে এগুলো না পারলে তুমি গ্রুপ পর্যায়ে বের করতে পারবে না, মানে একটা অবজেক্টিভ মিস যাইতে পারে। তারপর দেখো এই যে এটা হলো জার্মেনিয়াম, এটা কি, জার্মেনিয়াম, আর এটা হচ্ছে গ্যালিয়াম। এখন মনে রাখবা গ্যালিয়ামের পাশাপাশি কি থাকে, জার্মেনিয়াম থাকে। অর্থাৎ তোমার গ্যালিয়াম হচ্ছে 13 নাম্বার গ্রুপ, 4 নাম্বার পর্যায়, তাহলে 14 নাম্বার গ্রুপে চলে যায় হচ্ছে জার্মেনিয়ামটা। সো 14 নাম্বার গ্রুপে দেখো কি কি মৌল আছে, সিসি জেনে শুনে পালালে, সিসি জেনে শুনে পালালে, তাহলে কি কি আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্টেনাম এবং লেড। এই যে জার্মেনিয়াম, এটা হচ্ছে তোমার কি 14 নাম্বার গ্রুপের, কার্বন হচ্ছে 14 নাম্বার গ্রুপের। তো কার্বন 14 নাম্বার গ্রুপের হলো পর্যায় কত, এটা 2 নাম্বার পর্যায়, 3 নাম্বার পর্যায়, এটা হলো 4 নাম্বার পর্যায়। তাহলে 4 নাম্বার পর্যায় এবং 14 নাম্বার গ্রুপ, ঠিক আছে। তারপরে ঠিক তেমনি ভাবে লেডেরটা বের করতে পারবা, লেডেরটা কিভাবে বের করবা, 14 নাম্বার গ্রুপ এবং 6 নাম্বার পর্যায়, বের হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে স্টেনামেরটা বের করতে পারবা। তাহলে এই ছন্দগুলো দিয়ে তোমরা যে মৌলগুলো মুখস্থ করছো সেখান থেকে বের করবা। তারপর আর্সেনিক কয় নাম্বারে আছে বলো তো, নলকূপের পানিতে আর্সেনিকের সমস্যা বাংলাদেশে। তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। তাহলে আর্সেনিকটা হচ্ছে এই গ্রুপটাকে বলা হয় 15 নাম্বার গ্রুপ। 15 নাম্বার গ্রুপের মধ্যে কি ছিল, নিকটোজেন মৌল বা শ্বাসরোধকারী মৌল ছিল। হ্যাঁ, তো এইখানে এটা যদি 2 নাম্বার গ্রুপ পর্যায় হয়, এটা 3 নাম্বার পর্যায়, এটা হচ্ছে 4 নাম্বার পর্যায়। তাহলে 15 নাম্বার গ্রুপ এবং 4 নাম্বার পর্যায়, এভাবে আমরা বের করে ফেলবো। তাহলে অ্যান্টিমনি হচ্ছে তাহলে কয় নাম্বার পর্যায়, 5 নাম্বার পর্যায়, 15 নাম্বার গ্রুপ, বুঝতে পারছো। এই অ্যান্টিমনি আর হচ্ছে স্টেনাম পাশাপাশি থাকে, ঠিক আছে, পাশাপাশি মৌল। স্টেনাম হচ্ছে 14 নাম্বার গ্রুপের, আর অ্যান্টিমনি হচ্ছে 15 নাম্বার গ্রুপের, ঠিক আছে। স্টেনাম হচ্ছে 14 নাম্বার গ্রুপের, এটা হচ্ছে 15 নাম্বার গ্রুপের, এবং এদের পর্যায় সেম, 5 নাম্বার পর্যায়, দুজনে কি 5 নাম্বার পর্যায়, 5 নাম্বার পর্যায়ে 14 এবং 15 নাম্বার গ্রুপ পাশাপাশি থাকে এই দুইটা মৌল। তো এগুলো মাথায় রাখবা। তো এইভাবে যদি করতে পারো তোমাদের জন্য সুবিধা। আচ্ছা একটা জিনিস, পাসকোড কোথায় জানি, এই আমার একটা স্টুডেন্টই আছে যার খালি পাসকোড লাগে, পাসকোড ছাড়া জয়েন হতে পারে না, পাসকোড যে কই রাখছে।